নমস্কার বন্ধুরা, ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা পার্সেন্টেজ করছিলাম, অর্থাৎ শতকরা। তো শতকরার আমরা এর আগের দিনে একটি ক্লাস করেছিলাম। তো সেই ক্লাসে আমরা সূত্রগুলি নিয়ে এবং দু একটি অঙ্ক করেছিলাম, সূত্রগুলি নিয়ে আলোচনা করেছিলাম সেদিন। তো আশা রাখছি তোমরা সূত্রগুলি মুখস্থ করেছো। আমি মুখস্থ করতে বলেছিলাম কিছু সূত্র, অর্থাৎ দু একটি সূত্র, বেশি সূত্র মুখস্থ করার দরকার নেই। তো চলো আজকে তোমাদের জন্য বিভিন্ন পরীক্ষায় আসা পশ্চিমবঙ্গের মধ্যে অর্থাৎ এবং গ্রুপ ডি পরীক্ষাগুলির মধ্যে আসা বিভিন্ন পরীক্ষায় আসা কোয়েশ্চেনগুলি অর্থাৎ পার্সেন্টেজের কোয়েশ্চেনগুলি নিয়ে তোমাদের সামনে এসেছি। তো এরকম 15টি কোয়েশ্চেন আছে তোমাদের জন্য। তো চলো সেই কোয়েশ্চেনগুলি একে একে করব। তোমরা ক্লাসটির ফার্স্ট থেকে লাস্ট অবধি সাথে থাকো এবং বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করে দাও। তো আশা রাখছি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দেবো আমি, যাতে পরীক্ষা হলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এবং সূত্রের সাহায্য আমরা করব না, যে সূত্রগুলির সাহায্য করব তোমাদের যাতে মনে থাকে সেভাবে অঙ্কগুলি করব আমি। তো শুরুর আগে আমি একটা কথা বলছি। তো দেখো, যারা প্রতিনিয়ত খাটছো না, প্রতিনিয়ত বসছো না, দু একদিন মাঝে মাঝে বসছো, ভাবছো পরীক্ষার 1 মাস আগে খাটবো, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাদের জন্য বলছি যে যেমন স্টেজে কিছু ভাষণ দিতে গেলে, কিছু নাচতে গেলে তার জন্য রিহার্সাল দিতে হয়, ঠিক পড়াটাও তেমনি। পরীক্ষার আগে শুধু 1 মাস আগে পড়লেই হবে না, একটা পরীক্ষার প্রায় 1 বছর আগে বা 6 মাস আগে থেকে প্রতিদিন নিয়মিত রিহার্সাল দেওয়া জরুরি। তো যাদের পড়াশোনায় চলতে চলতে মোটিভেট নষ্ট হয়ে গেছে, অথবা পড়াশোনায় মন নেই, ঠিক আছে, অথবা ব্রেকআপের কারণে তোমাদের পড়াশোনায় মন বসছে না বা পড়াশোনায় সময় দিতে পারছো না, তো সব কিছু ভুলে যাও, ঠিক আছে। টাকা পয়সা হলে সব চলে আসবে একদিন, তাই না, প্রেম সব চলে আসবে। তো আগে কেরিয়ারের দিকে ধ্যান দাও, প্রতিদিন পড়াশোনা করো, ঠিক আছে, প্রতিদিন প্র্যাকটিস করো। তো প্র্যাকটিসের মাধ্যমে সব কিছু হওয়া সম্ভব। আর টাকা পয়সা না হলে সব কিছু হারিয়ে যাবে, প্রেমিকা শুদ্ধ হারিয়ে যাবে, ঠিক আছে। তো প্রেমিকাকে বাদ দিয়ে আগে টাকা পয়সার দিকে ধ্যান দাও, তারপরে অন্য কিছু হচ্ছে, কেরিয়ারের দিকে ধ্যান দাও। তো সেজন্য প্রতিদিন পড়াশোনা করো জরুরি। আর তাহলে একদিন সফলতা নিশ্চয়ই আসবে আমাদের কাছে। তো চলো এর থেকে শুরু করে আমরা অঙ্কগুলির করার দিকে চলে যাচ্ছি। তো বলছে, হরির মাসিক আয় 42,000 টাকা। তিনি 15% খরচ ভাড়ায়, 8% খরচ খাবারে এবং 45% অন্যান্য জিনিসে ব্যয় করেন এবং অবশিষ্ট অর্থরাশি সঞ্চয় করেন। তিনি মাসে কত সঞ্চয় করেন? তাহলে এখানে যে পার্সেন্টেজগুলো দিয়েছে, ঠিক আছে, এখানে এই পার্সেন্টেজগুলো 42,000 টাকার উপর নির্ভর করেছে, অর্থাৎ 42,000 টাকার উপর নির্ভর করে 15%, 42,000 টাকা উপর নির্ভর করে 8% এবং 42,000 টাকার উপর নির্ভর করে 45% টাকা খরচা করেছে। তাহলে আমরা কি করব, পুরো পার্সেন্টেজগুলো একবারে যোগ করে দেবো, ঠিক আছে, এইভাবে যদি কোনো কোয়েশ্চেনে থাকে। তাহলে 15% আর 45%, 60%, 60% আর 8% হলো 68%, ঠিক আছে। তাহলে তাহলে 68% টাকা সে মাসে খরচা করে, ঠিক আছে। তাহলে আমাদের বেঁচে থাকলো কত? আমাদের বেঁচে থাকলো 32% টাকা সে সঞ্চয় করে, ওকে। তাহলে 32% মানে 8/25, ওকে, ইন্টু 42,000। তাহলে আমাদের এখান থেকে কত বেরোচ্ছে? আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 25 তাই তো। আচ্ছা, প্রথমে 5 দিয়ে যদি কাটি তাহলে 5 পাচ্ছে 25, 5 দিয়ে কাটলে হবে 5 8 40,
ঠিক আছে, 20 আসলো। তো 4 5 20 আর 2টো শূন্য, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 17 85, 17 আর 2টো শূন্য। এবার 8 দিয়ে যদি 17কে গুণ করি তাহলে হবে 7 8 56 6, 8 একে 8, 13, 8 5 13 আর 2টো শূন্য, মানে 13,600 টাকা, 13,600 টাকা সে সঞ্চয় করে। ওকে, 13,600 টাকা সে সঞ্চয় করে। এখানে উত্তর এ বি আছে, মানে উত্তর দেওয়া নেই, তাহলে আমাদের অ্যান্সার হবে 13,600 টাকা। তো চলো পরের অঙ্কটি করছি। বলছে কোনো সংখ্যা থেকে 35 বিয়োগ করলে বিয়োগফল পূর্বের সংখ্যার 80% হয়ে যায়, তাহলে সংখ্যাটির 4/5 অংশ কত হবে? তাহলে আমরা লিখতে পারি x - 35 ইকুয়াল টু x ইন্টু 80/100, তাই না? আচ্ছা, 80% মানে 4/5। ওকে, তাহলে আমরা একবারে লিখি 4/5, 4/5। ঠিক আছে, তাহলে আমাদের করলে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসছে? x - 35 ইজ ইকুয়াল টু 4x বাই 5। তাহলে 5 দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে? 5x আর 4x বিয়োগ করলে হচ্ছে x ইজ ইকুয়াল টু 5 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 5 5 25, 5 3 5 15 16 17, 175। ঠিক আছে, এবার বলছে 175-এর 4-এর 5 অংশ। ঠিক আছে, তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 3 5 15 আর 5 5 25, তার মানে হচ্ছে 4 5 20 0, 3 4 12 13 14, 140। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে অ্যান্সার কত? 140, মানে সি নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো পরের অঙ্কটি করছি। বলছে কোনো পরীক্ষায় 85 জন ছাত্রছাত্রীর মধ্যে 40 জন 50%-এর কম নম্বর পেয়েছে, তাহলে ওই পরীক্ষায় 50%-এর কম নম্বর পাওয়া এবং 50%-এর বেশি পাওয়া ছাত্রছাত্রীর অনুপাত কত? তাহলে এর থেকে সোজা অঙ্ক আর কী হতে পারে, তাই না? তাহলে 50%-এর কম নম্বর পাওয়া ছাত্রের সংখ্যা হচ্ছে 40। তাহলে 50%-এর বেশি পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা কত? 45, তাই তো? তাহলে আমাদের কত হচ্ছে? 8:9। তো এই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো পরের অঙ্কটি। বলছে কোনো পরীক্ষায় 54 নম্বর পাওয়ার ফলে চরণ ওই পরীক্ষায় 72% নম্বর সংগ্রহ করলো, তাহলে পরীক্ষার পূর্ণমান কত ছিল? 72% সমান 54। ওকে, 72% সমান 54। এবার 72% মানে হচ্ছে 18/25 ইজ ইকুয়াল টু 54। ঠিক আছে, তাহলে 3 দিয়ে যদি কাটি 3 18 54, তার মানে পূর্ণ নাম্বার হচ্ছে 25 দিয়ে 3কে গুণ করব, তাহলে 3 25 75। ঠিক আছে, তাহলে পরীক্ষার পূর্ণমান ছিল 75 নাম্বার। ঠিক আছে, তো চলো তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও কিন্তু। চলো পরের অঙ্কটি করছি। বলছে 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য কত? তাহলে 500 টাকার 40% মানে তোমাদের হচ্ছে 500 ইন্টু 40% মানে 2/5, তার মানে 100। ঠিক আছে, তার মানে এখানে 200 টাকা ছাড় দিচ্ছে। ঠিক আছে, আর পরপর 36 এবং 4% ছাড় দিচ্ছে, তার মানে 36
+4 প্লাস 36 × 4/100। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 36 আর 4 40, 40 আর এদিকে হচ্ছে আমরা করব কি, এই 4 দিয়ে 36কে গুণ করব, তাহলে হচ্ছে আমাদের 144 আর নিচে হচ্ছে 100। ঠিক আছে, তার মানে আমাদের 1.44 হচ্ছে। ওকে, তাহলে আমাদের কত আসছে 41.44। এবার পার্থক্য বলেছে, তাই তো? তাহলে পার্থক্য হচ্ছে এখানে বেরোলো 41.44, 41.44, আর এখানে প্রথমে ছিল 40%। তাহলে কতটা বেশি হচ্ছে 1.44 বেশি হচ্ছে। তাহলে আমরা করতে পারি 1.44 ইন্টু 500। তাহলে 1.44 মানে নিচে 100 আসবে, 100 দিয়ে 500কে কাটলে 5 আসবে উপরে, তাহলে 5 দিয়ে আমরা গুণ করব। 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 5 20 শূন্য। ঠিক আছে, 4 5 20 শূন্য, 4 5 20, 22 2 আর 5 5 7, অর্থাৎ 7.20। তার মানে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 7.20 ছাড়ের পার্থক্য। ঠিক আছে, 7.20। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কটি করছি। আচ্ছা, আমাদের যে উপরে বের করেছিলাম 200, এটা না বের করলে হতো। ঠিক আছে, আমরা শুধু এটা করতাম, এই যে নিচেরটা করলেই হয়ে যেত। ওকে, এটুকু করবো, শুধু এটুকু। এটা করব না। বলছে একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% কত হবে? আচ্ছা, 25% ওই সংখ্যা 30% থেকে 15 কম। ঠিক আছে, তাহলে 25 আর 30-এর মধ্যে পার্থক্য কত? 5%। তাহলে 5% সমান সমান 15। ওকে, 5% সমান সমান 15, তার মানে 5/100, অর্থাৎ 5% মানে হচ্ছে 1/20, তাই তো? তাহলে 20-র সঙ্গে 15 গুণ করব, তাহলে আমাদের হচ্ছে সংখ্যাটি হচ্ছে আমাদের 300। এবার 300 20% মানে 1/5, 5 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে আমাদের 60। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 60, বি নাম্বারটা। চলো পরের অঙ্কটি করছি। বলছে একটি পরীক্ষায় 1200 জন ছেলে এবং 600 জন মেয়ে পরীক্ষা দেয়। ঠিক আছে, তাহলে 42% ছেলে এবং 30% মেয়ে পাশ করলে মোট পরীক্ষার্থীর কত শতাংশ ফেল করেছে? 1200 জন ছেলের মধ্যে 42% ছেলে যদি পাশ করে, তাহলে ফেল করেছে কতজন? ফেল করেছে 58%, তাই তো? তাহলে 58% মানে 58/100 ইন্টু 1200। আর 600 জন মেয়ের মধ্যে 30% মেয়ে পাশ করলে 70% মেয়ে ফেল করেছে, তার মানে 600 ইন্টু 70/100। তাহলে এই দুটো যোগ করে আমরা বের করব, তাই না? তাহলে 0 0 কাটবে। ঠিক আছে, এই 0 0 কাটলাম, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে 12 ইন্টু 58, তাহলে আসছে 580 আর 116। ঠিক আছে, তার মানে 696। ঠিক আছে, 696 আর এদিকে আমাদের আসছে 6 7 42, 420। তার মানে আমাদের টোটাল দাঁড়াচ্ছে, তাহলে 1116 জন ফেল করেছে কতর মধ্যে, নাকি 1800-র মধ্যে। ঠিক আছে, তাহলে 1800 ইন্টু 100, তাহলে 0 0 কাটছে। এবার 18 দিয়ে 1116কে ভাগ করব, তাহলে ভাগ করলে দাঁড়াচ্ছে 5 18 90, 6 18 108। ঠিক আছে, 6 18 108 বিয়োগ করলে হবে 36, তাহলে 18 2 36 মানে 62%। ওকে, তাহলে 62% পরীক্ষার্থী কী করেছে? আমাদের ফেল করেছে মোট পরীক্ষার্থীর মধ্যে। তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। বুঝতে পারলে একটি লাইক করে দিও যারা যারা দেখছো তোমরা। তো চলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও, পরের অঙ্কটি করছি।
বলছে কোনো একটি পরীক্ষায় পাশ করার জন্য 310 নম্বর পেতে হবে। একজন ছাত্র 28 নম্বর পেয়ে 93 নম্বরের জন্য ফেল করেছে। পরীক্ষায় কত নম্বর প্রাপ্ত ছিল? পরীক্ষায় কত নম্বরের ছিল? আচ্ছা, এই কোয়েশ্চেনটি WBCS মেইনসে এসেছিল 2018-তে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে X% নম্বর হচ্ছে পরীক্ষায় ছিল। তাহলে X%-এর মধ্যে 28% নম্বর পেয়েছে এবং তারপরেও সে 93 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে এটা সমান সমান 310, তাই না? তাহলে আমরা লিখতে পারি 28x/100 প্লাস 93 ইজ ইকুয়াল টু 310। ঠিক আছে, বা লিখতে পারি 28x প্লাস 9300 ইজ ইকুয়াল টু 3x000। ঠিক আছে, আচ্ছা, এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? এটা যদি সলভ করি তাহলে কত দাঁড়াচ্ছে? আচ্ছা, তোমরা এটা চেষ্টা করবে, ঠিক আছে, যে কত দাঁড়াচ্ছে। চেষ্টা করে আমাকে উত্তরটা লিখে জানাবে তোমরা। ঠিক আছে, কোনটা উত্তর হচ্ছে, A, B নাকি C নাকি D। তো এটা তোমাদের জন্য থাকলো। তো চলো পরের অঙ্কটি করছি। করবি কিন্তু এটা, ঠিক আছে, যদি এই পর্যন্ত তোমরা দেখে থাকো। বলছি একটি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কী পরিবর্তন হবে? তাহলে বর্গক্ষেত্রের বাহু বলেছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? বর্গক্ষেত্র বাহু ইন্টু বাহু। তার মানে আমরা এই সূত্রটা কি প্রয়োগ করব? ঠিক আছে, এই যে x প্লাস ওয়াই প্লাস XY/100। ঠিক আছে, এটা যদি প্রয়োগ করি তাহলে কী হবে? 10 প্লাস 10 প্লাস 10 × 10/100। ওকে, তাহলে আমাদের কী হবে? এখান থেকে থাকছে 20 প্লাস এখান থেকে থাকছে 1, তাই না? তাহলে আমাদের কত হচ্ছে? 21। তাহলে 21%। ওকে, তাহলে আমাদের এই নাম্বারটা হবে অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। চলো পরের অঙ্কটি করি। বলছে যদি A এর বেতন B এর বেতনের থেকে 25% কম হয়, তাহলে B এর বেতন A এর বেতন থেকে কত শতাংশ বেশি? তাহলে 25% মানে কত জানি? 25% মানে 1/4, তাই তো? 25% মানে 1/4, তার মানে 20% কম হয়েছে। ঠিক আছে, তার মানে 4 থেকে 3 হয়েছে। এবার এর বেতন কত বেশি? তাহলে 3 থেকে 4 হবে, তাই তো? যদি বেশি হয় তাহলে 3 থেকে 4 হবে। তার মানে কতর মধ্যে? 3-এর মধ্যে 1, তাই তো? 3-এর মধ্যে 1 বৃদ্ধি পেয়েছিল ইন্টু 100। তার মানে 3 দিয়ে যদি 100-কে ভাগ করি তাহলে হবে 33.1/3%। ওকে, তাহলে এটি হবে আমাদের অ্যান্সার। তো চলো পরের অঙ্কটি করি। আশা করি বুঝতে পেরেছো, নাহলে আরেকবার দেখবে তোমরা ব্যাক করে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। তো চলো পরের অঙ্কটি করি। এটা অঙ্ক তো তোমাদের পারার কথা। দেখো কি বলেছে। বলছে কোনো আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত % বৃদ্ধি পাবে? ঠিক আছে, ক্ষেত্রফল কি? দুটির গুণফল। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থের গুণফল যেহেতু বলেছে, তাই না? তাহলে বৃদ্ধি পাওয়ার কথা বলেছে, তার মানে কি বৃদ্ধি পেয়েছে মানে কি যোগ হবে। 20 + 20 যোগ 20 × 20/100। এটা তোমরা করবে নিজেরাই, আমার মনে হয় তোমরা পেরিয়ে যাবে, তাই না? এটা বোঝাই যাচ্ছে কত হবে। 20 আর 20 40, আর এখান থেকে 4 বেরোবে, তাহলে 44%। ঠিক আছে, বি নাম্বারটা অ্যান্সার। তো চলো পরের অঙ্কটি করি। সোজা অঙ্ক সব এগুলো। বলছে কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত 3:2 যদি তাদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পাননি? তাহলে আমরা যদি ধরি যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে, ছাত্র সংখ্যা 3x আর ছাত্রীর সংখ্যা হচ্ছে 2x। ঠিক আছে, তাহলে ছাত্রদের 20% ছাত্র কী করেছে? স্কলারশিপ পেয়েছে, তার মানে 80% পাননি। তার মানে 3x ইন্টু 4/5। ঠিক আছে, তাহলে 3 4 12x নিচে করছি, 3 4 12
2x/5, এটা হচ্ছে ছাত্র পাননি। আচ্ছা, ছাত্রী কত পাননি? ছাত্রী পাননি 30% পেয়েছে, তার মানে 70% পাননি, তার মানে 2x ইন্টু 70% মানে 7/10। ওকে, তাহলে 7 দুগুণে 14x/10, এতজন ছাত্রী পাননি। তাহলে এই দুটো যদি যোগ করে দিই, এই দুটো, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে এখানে যদি 10 করি তাহলে এখানে 24 দাঁড়াচ্ছে। তাহলে 24 আর 14 মানে দাঁড়াচ্ছে 24 আর 14 দাঁড়াচ্ছে 38, তাই তো? 24 আর 14 দাঁড়াচ্ছে 38, তাহলে 38x/10, আরে কী করলাম, 38x/10। এই ছাত্রগুলি স্কলারশিপ পাননি কতর মধ্যে? তাহলে 3x আর 2x মানে 5x ছাত্রের মধ্যে ইন্টু 100, তাই তো? তার মানে আমাদের কত দাঁড়াচ্ছে? 38x/10 ইন্টু 1/5x। আচ্ছা, এটা আমি এদিকে করছি, ঠিক আছে? চলো পরের পৃষ্ঠায় করি। এটা এই পরের পৃষ্ঠায় করলাম, ঠিক আছে? তাহলে আমাদের ছিল 38x/10 ইন্টু নিচে ছিল 5x মানে 1/5x হয়ে যাবে ইন্টু 100, ঠিক আছে? তাহলে x কাটলাম, 10 দিয়ে এটাকে কাটলাম, 10 দিয়ে কাটলে হবে 10, 5 দিয়ে 10কে কাটলে হবে 2, ঠিক আছে? এবার 2 দিয়ে যদি 38কে গুণ করি তাহলে কত হবে? 2 দিয়ে 38কে গুণ করলে হবে 6, 7, 76%, ঠিক আছে? তার মানে আমাদের 76% হবে আনসার, 76%। ওকে, তার মানে আমাদের বি নাম্বারটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? অর্থাৎ মোট ছাত্রের মধ্যে মোট ছাত্র পাননি সেটা বের করেছি, বের করে পার্সেন্টেজ মানে 100 গুণ করেছি। চলো পরের অঙ্কটি করছি। বলছি 3 জন প্রার্থী একটি নির্বাচনে যথাক্রমে 1136, 7636 এবং 11636টি ভোট পান। বিজয়ী প্রার্থী মোট ভোটের কত সংখ্যক ভোট পেয়েছিলেন? তাহলে বিজয়ী প্রার্থী কত? 11,000, যেটা যে পেয়েছে 11,636। তাহলে 11,636 আর বাই কী করবো? বাই করবো 11,636 যোগ 1136 যোগ 7,636। ওকে, তাহলে এটা যদি আমরা বের করি ইন্টু 100, তাহলে আমাদের আমরা টোটাল হচ্ছে, তাহলে আমরা কত শতাংশ ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী সেটা আমরা বের করে ফেলবো, ঠিক আছে? তাহলে এটা খুব একটা কঠিন নয়, তোমরা সহজেই বের করতে পারবে, বের করে ফেলবে। তোমরা অঙ্কটি করবে, ঠিক আছে? করবে কিন্তু। তো চলো পরের অঙ্কটি করি। তাহলে আমরা এটা বলছে 21টি জামা ও 35টি প্যান্টের মূল্য একত্রে, কোথায় গেল? বলছে 21টি জামা এবং 35টি প্যান্টের মূল্য একত্রে 41,825 টাকা। 9টি জামা এবং 15টি প্যান্টের মূল্য কত? তাহলে আমরা যদি লিখি 21x প্লাস 35y, 21x প্লাস 35y ইজ ইকুয়াল টু 4, 1, 8, 2, 5, তাই তো? এটা আমরা লিখতে পারি। এবার যদি আমরা কমন নিই তাহলে আমাদের 7 আসছে, তাহলে এখানে পড়ে থাকছে 3x প্লাস 35y, এখানে পড়ে থাকছে 5y, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 4, 1, 8, 2, 5। ওকে, আচ্ছা, আমরা যদি 7টাকে ওদিকে নিয়ে চলে যাই তাহলে কত থাকছে? 3x প্লাস 5y পড়ে থাকছে। তাহলে এটা যদি আমরা ভাগ করে দিই 7 দিয়ে তাহলে কত হচ্ছে? 7 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে 5 7 35, ঠিক আছে? 5 7 35, 5 7 35,
68 7 9 63, ঠিক আছে। তাহলে 52 আসছে, 7 7 49, আবার 5 7 35, ঠিক আছে। তাহলে আমাদের 5 9 7 5 আসছে, ভাগ করলে 7 দিয়ে ভাগ করলে। এবার আমরা যদি এটাকে উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করি, তাহলে আমাদের ধরো আমি এটাকেও পুরোটাকে 3 দিয়ে গুণ করলাম, এই পুরোটাকেও 3 দিয়ে গুণ করলাম, তাহলে আমাদের এখানে হচ্ছে 9x প্লাস 15y, ঠিক আছে। আর আমাদের এটাই চেয়েছে 9টি জামা এবং 15টি প্যান্ট, তাহলে 9x প্লাস 15y ইজ ইকুয়াল টু 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 5 15 5, 3 7 21, 22 2, ওকে। 3 9 27, 29 9, তাহলে 9 2 5 কোথায় আছে? এই যে আমি একটাই অঙ্কে দেখতে পাচ্ছি 9 2 5, একটাই অ্যান্সারে, সেটা হচ্ছে বি নাম্বারের অ্যান্সারটা দেখতে পাচ্ছি আমি 9 2 5 শেষের দিকে, তাছাড়া একটা তো 9 2 5 নাই, তার মানে আমাদের বি নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে কোনো অঙ্ক নেই, ঠিক আছে। এরপরে অঙ্ক নেই তোমাদের, এগুলি অঙ্কই বাকি। 2টি অঙ্ক, অর্থাৎ এই অঙ্কটি আর আরেকটি অঙ্ক তোমাদের করতে বলেছিলাম, আর এই অঙ্কটি কোথায় গেল অঙ্কটি ভাই? তো এই অঙ্কটি, তাই না? তাহলে এই 2টো অঙ্ক তোমাদের করতে বলেছিলাম, ঠিক আছে। তো খুব একটা বেশি কঠিন নয় এই অঙ্কটা। এই যে 28 x আছে, 93 9300টাকে ওদিকে নিয়ে যাবে, ওদিকে নিয়ে 28 দিয়ে ভাগ করলেই বেরিয়ে আসবে, ঠিক আছে। তো এটা তোমরা করবে, ঠিক আছে, এই 2টো অঙ্ক করবে। আর চলো বাকি ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো। এরপরে আমরা প্র্যাকটিস সেট করব একটা, ঠিক আছে, একটা বা 2টো প্র্যাকটিস সেট করার পর আমরা পরের চ্যাপ্টারে যাব, ঠিক আছে। পরের আরেকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার থাকবে তোমাদের জন্য। এখন দেখি কি আসছে, টাইম অ্যান্ড ওয়ার্ক নাকি অন্য কিছু। তো চলো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের ক্লাসে। ততক্ষণে তোমাদের ধন্যবাদ। আর যারা নতুন, ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, এটুকু আবদার রাখছি। তো চলো দেখা হচ্ছে এরপর ক্লাসে, ধন্যবাদ।